প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গলার এই অবস্থার জন্যে। শারীরিক অসুস্থতার কারণে আমার গলা একেবারেই চোখড, এটা আপনারা বুঝতেই পারছেন। তবুও আজকের এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে আমার মনে হলো এটাকে আপনাদের সামনে আনাটা খুব জরুরি। এর কারণ অমিত শাহ খোলা চ্যালেঞ্জ করেছেন রাহুল গান্ধীকে, আর রাহুল তৎক্ষণাৎ তা গ্রহণও করেছেন। তাহলে কি এবার আমরা সত্যি কোনো সুস্থ বিতর্ক দেখতে পাবো? একটা মুখোমুখি বিতর্কই তো দুধ কা দুধ আর পানি কা পানি করে দিতে পারে। আমেরিকায় ভোটের আগে মঞ্চে দুই প্রার্থীর মধ্যে এরকম বিতর্ক হয়। ভারতেও এবার ভোটের আগে কংগ্রেসের তরফ থেকে প্রধানমন্ত্রী মোদীকে এরকম তর্কের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু মোদী তো আবার টেলিপ্রম্পটার ছাড়া একটি বাক্যও এখন আর বলতে পারেন না। টেলিপ্রম্পটার বন্ধ হয়ে গেলে যে কি হাল হয় তা তিনি ভালোই জানেন। और लोकार्पण करके यहां आया हूं। কিন্তু এবার কি হবে? স্বরাষ্ট্রমন্ত্রী চ্যালেঞ্জ টিম রাহুল নিয়ে নিয়েছে। मैं राहुल गांधी जी को चैलेंज देना चाहता हूं, किसी भी मंच तय कर लो, भारतीय जनता पार्टी का युवा मोर्चे का अध्यक्ष आकर आपसे चर्चा कर लेगा नुकसान किसने किया। राहुल जी ने इसीलिए हमको और खड़गे जी ने आदेश दिया कि तथ्य सार्वजनिक पटल पर रखो। अगर अमित शाह जी चाहें हम बीजेपी के कार्यालय में आपके समक्ष वो बहस को तैयार हैं। मैं आज चले जाता हूं, अभी आज कहें आज चले जाता हूं, कल कहें कल चल पड़ता हूं। अमित शाह जी की मर्जी है, उन्होंने मुझे निर्धारित कर दिया है। वो जिसको निर्धारित करेगी पार्टी वो जाने को तैयार है। तो अमित शाह जी तारीख और समय बता दें। रणदीप और जी, यहाँ आना चाहें तो हम यहाँ अच्छी चाय पिलाएंगे उनको, आपके साथ बिठाएंगे, तो यहाँ भी हम तैयार हैं। মন্ত্রী মশাই তর্কে আসবেন তো, নাকি এবারও ভাগবেন বা নতুন কোনো বাহানা খুঁজবেন? আসলে বিতর্কটা যে কারা জিতবে তা কিন্তু বুঝে গেছেন ভারতের কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ। কারণ বিতর্কটা ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে, কৃষিক্ষেত্রকে দরাজ হাতে আমেরিকার হাতে ছেড়ে দেওয়া নিয়ে। মজার ব্যাপার, সংসদে রাহুল গান্ধী যখন বিষয়টি নিয়ে বলতে চেয়েছিলেন, অশ্বিনী বৈষ্ণবরা তখন তা বলতেই দেননি। গোটা দেশ দেখেছে স্পিকার ওম বিড়লার ভূমিকা। স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী জনসভায় যতটা স্বচ্ছন্দ, সংসদের কক্ষে মুখোমুখি বিতর্কে কি ততটা স্বচ্ছন্দ নন? সংসদে বিপক্ষের নেতাকে তার বক্তব্য বলতে দিলে ওখানেই তো বিতর্কটা শেষ হয়ে যেত। কিন্তু রাহুলের নির্দিষ্ট পয়েন্ট ধরে ধরে প্রশ্নে এর মধ্যেই নাজেহাল হয়েছেন রাজনাথ সিংরা। আর সংসদের বাইরে অশ্বিনী বৈষ্ণব বলছেন রাহুল ট্রেড বা টেকনোলজি কোনোটাই বোঝেন না। তিনি নিজে যে বোঝেন এটা প্রমাণ করার সুযোগ সংসদের বাইরে রাহুলই তাকে করে দিয়েছিলেন। কিন্তু খোলাখুলি তর্কে সেই চ্যালেঞ্জ না নিয়ে তখন পিঠ টান দিলেন বৈষ্ণব। এরকম হাস্যকর পালানো ভারতের রাজনীতিতে আগে দেখা গেছে কি? দেখুন সেই পালানোর ভিডিওটি। के आरोप लगाने से पहले चीजों को ऑथेंटिकेट करना चाहिए। Come, let's stand together. Let's stand together. Let's do it together. Come, do it together. রাহুল যে নির্দিষ্ট 5টি প্রশ্ন করেছেন তার ভিত্তি কি? অমিত শাহ, শিবরাজ সিং চৌহান বা পীয়ূষ গোয়েলরা রাহুলের যে যুক্তিকে উড়িয়ে দিতে চাইছেন তারই বা ভিত্তি কি? আজকের এই এপিসোডে সেটাই একেবারে ধরে ধরে বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের কাজে আরও উৎসাহ যোগাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখবেন। মনে রাখবেন, নোটিফিকেশন বেলটি চালু না করলে, শুধু সাবস্ক্রাইব করলেই কিন্তু আমার ভিডিও আপনার কাছে পৌঁছবে না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। রাহুল গান্ধী 5টি প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন ভারত আমেরিকা ট্রেড ডিলের নামে আমরা ভারতের কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে দেখছি। আমি প্রধানমন্ত্রীর কাছে কয়েকটি সহজ প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন, ডিডিজি আমদানি করার আসল অর্থ কি?
এর মানে জিএম ভুট্টার ডিস্টিলার্স গ্রেন থেকে তৈরি পশু খাদ্য এদেশের পশুকে খাওয়ানো হবে। এই ড্রাই ডিস্টিলার্স গ্রেন বা ডিডিজিটা কি? আমেরিকায় ভুট্টা থেকে যে অ্যালকোহল তৈরি করা হয়, তারপরে তার যে অবশিষ্ট অংশ থাকে সেটাই। এই গ্রেন পশুখাদ্য হিসেবেই ব্যবহৃত হয়। ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির চুক্তিতে আমেরিকা থেকে এটি আমদানি করা হবে। তাহলে কি আমাদের দুধ উৎপাদনও এখন কার্যত আমেরিকার কৃষি শিল্পের উপর নির্ভরশীল হয়ে পড়বে? রাহুলের দ্বিতীয় প্রশ্ন সয়াবিন তেল নিয়ে। মোদী সরকার যদি জিএম সয়াবিন তেল শূন্য শুল্কে মানে জিরো ট্যারিফে আমদানির অনুমতি দেয়, তাহলে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং দেশের অন্যান্য অঞ্চলের সয়াবিন চাষিদের অবস্থা কী হবে? তারা আরেক দফা দামের ধাক্কা কি সামলাতে পারবেন? কারণ আমেরিকা থেকে সয়াবিন তেল এলে দেশে উৎপাদিত সয়াবিনের দাম পড়ে যাওয়াই স্বাভাবিক। তৃতীয় প্রশ্ন, চুক্তিপত্রে অ্যাডিশনাল প্রোডাক্টস আমদানির কথা লেখা রয়েছে, কিন্তু তাতে কি কি অন্তর্ভুক্ত হয়েছে এটা লেখা নেই। এটা কি ভবিষ্যতের জন্য বড় বিপদ হতে চলেছে? ভবিষ্যতে কি ডাল বা অন্যান্য ফসল আমেরিকা থেকে আমদানির জন্য একটা রাস্তা খুলে রাখা হলো? না হলে অ্যাডিশনাল শব্দটি ব্যবহার করা হলো কেন? মানে এর মধ্যে ভবিষ্যতে যে কোনো কিছুকেই ঢুকিয়ে দেওয়া যেতে পারে। এটাই তো সন্দেহের বিষয়। চতুর্থ প্রশ্ন, নন ট্রেড ব্যারিয়ার সরানোর অর্থ কি? ভবিষ্যতে ভারতের জিএম ফসল নিয়ে যে নীতি রয়েছে তাতে শিথিলতা আনতে, সরকারি ক্রয় ব্যবস্থাকে দুর্বল করতে, এমএসপি বা ন্যূনতম সহায়ক মূল্য এবং বোনাস কমানোর উপর চাপ সৃষ্টি করার জন্য এটা করা হচ্ছে। আর পঞ্চম প্রশ্ন, একবার দরজা খুলে গেলে প্রতি বছর আরও বেশি করে খুলে যাওয়াটা কিভাবে রোধ করা হবে? ধীরে ধীরে কি আরও ফসল এই চুক্তির আওতায় আনা হবে? কৃষকদের তো এর স্পষ্ট উত্তর পাওয়া উচিত। রাহুল গান্ধীর সোজা সাপটা প্রশ্ন, এটা শুধু আজকের বিষয় নয়, ভবিষ্যতেরও প্রশ্ন। আমরা কি অন্য কোনো দেশকে ভারতের কৃষি খাতে দীর্ঘমেয়াদী দখলদারি গড়ে তুলতে দিচ্ছি? এরই প্রেক্ষিতে অমিত শাহ খোলা চ্যালেঞ্জ করেছিলেন ভোটের জনসভায় দাঁড়িয়ে, অথচ সংসদে তিনি অনায়াসে এই বিতর্কের মীমাংসা করতে পারতেন। তিনি বা তার মন্ত্রিসভার কেউই রাহুলের সঙ্গে তর্কে যাবেন না, কারণ রাহুলের শিক্ষাগত যোগ্যতা তারা জানেন। রাহুল বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ট্রিনিটি কলেজ থেকে এমফিল ডিগ্রি পেয়েছেন। বিজেপির কোনো যুবনেতা তার সঙ্গে তর্কে যাবেন? আর তাই এখন রাহুলের টিমের অন্যতম সদস্য রণদীপ সিং সুরজেওয়ালা তৎক্ষণাৎ জানিয়ে দিয়েছেন তারা বিতর্কে রাজি। রণদীপও MA LLB ডিগ্রিধারী। আর এরপরেই চুপ করে গেছে পুরো বিজেপি শিবির। অন্ধভক্তরাও হাঁপ ছেড়ে বেঁচেছেন। আর বিজেপির বিতর্কিত ডিগ্রিধারী সাংসদ নিশিকান্ত দুবে সরাসরি বলে দিয়েছেন প্রধানমন্ত্রী সব প্রশ্নের ঊর্ধ্বে। মানে এটা কি উত্তর কোরিয়ার কিম জংয়ের শাসন? এবার হোয়াইট হাউস থেকে জারি করা ওই অন্তর্বর্তীকালীন চুক্তির খসড়ার দিকে নজর দেওয়া যাক। ওই খসড়ায় অবশ্য ট্রাম্প কোনো যদি বা কিন্তু এসবের জায়গায় রাখেননি। তবে এই এপিসোডে আপাতত কৃষি এবং টেক্সটাইল সেক্টরের তুলো চাষ নিয়েই কথা বলা যাক। পশুখাদ্য নিয়ে প্রধানমন্ত্রী মোদী কতটা সারেন্ডার করেছেন তা প্রথমে দেখা যাক। তবে তার আগে কৃষিজাত পণ্য ভুট্টা নিয়ে কিছু তথ্য দিয়ে রাখি। ভারতে এখন 4,30,00,000 মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হয়। এটা মূলত হয় কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, গুজরাট এবং আংশিকভাবে হরিয়ানা এবং পাঞ্জাবে, অর্থাৎ ভারতের অর্ধেকেরও বেশি অঞ্চলে। আমাদের প্রয়োজনের সমস্ত ভুট্টা আমরা নিজেরাই উৎপাদন করি। আর আমেরিকা কত উৎপাদন করে জানেন? 42,50,00,000 মেট্রিক টন। মানে যদি সোজা বাংলায় বলি, আমরা 4 কোটি আর ওরা 42 কোটি মেট্রিক টন। মানে আমাদের 10 গুণেরও বেশি উৎপাদন করে আমেরিকা। সুতরাং তাদের একটা বড় বাজার চাই। সেই বাজার কি এবার ভারত হতে চলেছে? যদি আমেরিকা শুল্কমুক্ত ভুট্টা ভারতের বাজারে বিক্রি করে, তাহলে ভারতের অর্ধেক কৃষকের কি হবে? 6 ফেব্রুয়ারির অন্তর্বর্তী চুক্তির প্রথম পয়েন্টেই সম্মতি দেওয়া হয়েছে যে ভারত
কোনো আমদানি শুল্ক ছাড়াই আমেরিকার খাদ্য এবং কৃষি পণ্যের জন্য নিজেদের বাজার খুলে দেবে। ওই চুক্তিতে প্রথম শব্দটি লেখা রয়েছে ডিডিজি। এটা ভারতে আমদানি করা হবে। আর এই ডিডিজি আসলে কি? প্রথমেই বলছিলাম এটা প্রক্রিয়াজাত ভুট্টা। আরও স্পষ্ট করে বললে এটা আসলে একটা পশু খাদ্য এবং এক ধরনের প্রোটিন সমৃদ্ধ উপপণ্য, যা মূলত জৈব ইথানল বা অ্যালকোহল উৎপাদনের পরে বাকি পড়ে থাকা শস্য থেকে তৈরি করা হয়। ভুট্টা, চাল, গম ইত্যাদি খাদ্যশস্য থেকে ইথানল তৈরি করার পর বাকি পড়ে থাকা শস্যের প্রোটিন, ফাইবার, ফ্যাট এবং মিনারেল সমৃদ্ধ অংশটি শুকিয়ে এই ডিডিজি প্রস্তুত করা হয়। মজাটা হচ্ছে, ভারতে পশু খাদ্যের জন্য আমেরিকার এই ডিডিজি আমদানি করার কোনো প্রয়োজনই নেই। অথচ ট্রাম্প শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী মোদির প্রথম সফরেই এই পশু খাদ্য নিয়ে একটা চুক্তির কথা শোনা গিয়েছিল। তা আমেরিকা হঠাৎ পশু খাদ্য কেন চালান করতে চাইছে ভারতে? আমেরিকায় পশু খাদ্যে ভুট্টার ব্যবহার করা হয়। সেই ভুট্টা আসলে জিএম ফসল। ভারতে জিএম বা জেনেটিক্যালি মডিফাইড ফসলের চাষ এবং বাজারজাতকরণে কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। জনস্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা আছে, পরিবেশগত উদ্বেগ আছে, কৃষক স্বার্থ এবং বীজ নির্ভরতা নিয়ে বিপদের আশঙ্কা আছে, রাজনৈতিক এবং সামাজিক চাপও আছে। এই সব কারণে খাদ্যশস্যে জিএম ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং সীমাবদ্ধ করে রেখেছিল আমাদের দেশের সরকার। এখন এই চুক্তিতে ওই জিএম এর ব্যবহারের রাস্তা খুলে দেওয়া হলো। আর পেছনের দরজা দিয়ে এদেশের জীব বৈচিত্র্য যেমন ধ্বংস করে দেওয়া হলো, এবং চাষাবাদে কর্পোরেটের অনুপ্রবেশও কিন্তু তেমন ঘটে গেল। এবার আসি চুক্তিতে বলা দ্বিতীয় কৃষি পণ্যটির কথায়। সেটা হলো লাল জোয়ারের আমদানি। ভারতে এবছর জোয়ার বা লাল জোয়ার উৎপাদন হয়েছে মোট 52 লাখ মেট্রিক টন। ওদিকে আমেরিকা এবছর 87 লাখ মেট্রিক টন জোয়ার উৎপাদন করেছে এবং ওই উৎপাদনের অনেকটাই বিক্রি হয়নি। এবার তা আসবে ভারতের বাজারে শূন্য শুল্কে। কিন্তু প্রশ্ন হলো, যদি শুল্কমুক্ত আমেরিকান জোয়ার ভারতে বিক্রি হয়, তাহলে ভারতীয় জোয়ার কোথায় যাবে? আমাদের কৃষকেরা তাহলে আর জোয়ার ফলাবেন না? ওই চুক্তিতে তৃতীয় শব্দটি হচ্ছে সয়াবিন অয়েল। এটিও আমেরিকা থেকে আমদানির জন্য খুলে দেওয়া হবে। ভারতের সয়াবিন উৎপাদন সবচেয়ে বেশি হয় বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং গুজরাটে। এবছর ভারতে সয়াবিন উৎপাদন হয়েছে 153 লাখ টন। আর আমেরিকা কত উৎপাদন করেছে? 12 কোটি মেট্রিক টন, অর্থাৎ 1200 লাখ টন। ঠিক কত গুণ হলো? প্রায় 8 গুণ। ট্রাম্পের দেশ ওই বিপুল উৎপাদনের জন্য চাইছে ভারতের বড় বাজার। যদি সেখানে সয়াবিন তেল আসে, তাহলে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহারের কৃষকরা কোথায় যাবেন? এবার আসবো আর একটা গুরুত্বপূর্ণ পণ্যের কথায়, যার সঙ্গে যুক্ত গোটা একটি ইন্ডাস্ট্রি। সেটা হলো কাপাস বা তুলো। চুক্তিতে এর কথা কিন্তু খুব স্পষ্ট করে লেখা নেই, কিন্তু যেই রাহুল গান্ধী লোকসভায় বললেন বাংলাদেশ আর আমাদের তুলো কিনবে না, কারণ তাদের চুক্তিতে ট্রাম্প একেবারে লিখে দিয়েছেন যে আমেরিকা থেকে তুলো কিনলে বাংলাদেশের টেক্সটাইলের ট্যারিফ 20 থেকে 0 নামিয়ে আনা হবে। এ তো ভারতের টেক্সটাইল শিল্পকে শেষ করে দেওয়া। Textiles. I visited a Gurgaon factory recently and I asked them what's going on. They said, we're finished as a result of the tariffs. Now what have you done? You have, the United States has reduced Bangladesh's tariff to 0. And our tariff is 18%. What do you expect our textile people to do? They're dead. They're finished. The entire textile industry is gone because their competitor is Bangladesh. If Bangladesh imports US cotton, they have 0% duty. Finished. Textile industry gone. আর এতেই বিপুল মাইলেজ পেয়ে গেলেন রাহুল। পরিস্থিতি সামলাতে
বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বললেন, আমেরিকার কৃষকদের কাছ থেকে তুলো কিনলে ভারতের টেক্সটাইল শিল্প 0% ট্যারিফে আমেরিকায় মাল রপ্তানি করবে। মানে বাংলাদেশের সঙ্গে আমরা প্রতিযোগিতায় মার খাবো না, একাশনে থাকবো। কিন্তু এই কথাটা কিন্তু চুক্তিতে লেখা নেই, মানে বাংলাদেশের মতো করে লেখা নেই। তাই এটা তার মন গড়া না সত্যি কথা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে আমরা মাননীয় মন্ত্রীর মুখের কথাকেই আপাতত সত্যি বলে যদি মেনে নিই, তাহলেও দেখা যায় এতে কত ক্ষতি হবে দেশের তুলো চাষিদের। এই চাষিরা এখনো বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ তুলো উৎপাদন করে চলেছে। আমাদের টেক্সটাইল শিল্প এতদিন আমাদের চাষির কাছ থেকে তুলো কিনেই আমেরিকায় ব্যবসা করেছে। বাড়তি তুলো বাংলাদেশকে বিক্রি করে লাভ পেয়েছেন ভারতের কৃষকেরা। এবার তাদের আম এবং ছালা দুটোই গেল। কার কাছে তারা তুলো বেচবেন? জবাব দেবেন পীযূষ গোয়েল? মন্ত্রীকে একেবারে ভুলে গেলেন যে আমরা নিজেরাই তুলো রপ্তানিকারক দেশ। একেই কি ইংরাজিতে বলে ডাবল হিট। যদি বাংলাদেশ ভারত থেকে তুলো আমদানি বন্ধ করে দেয়, আমেরিকা থেকে কেনে, তাহলে আমাদের কৃষক মার খাবে। আর যদি ভারতও আমেরিকা থেকে তুলো আমদানি শুরু করে, তাহলে কৃষক ডবল মার খাবে। সরকারি তথ্য বলছে মোদী সরকার কিন্তু ইতিমধ্যেই আমেরিকা থেকে তুলো আমদানি শুরু করে দিয়েছে। 24-25 সালে ভারত 3,428 কোটি টাকার তুলো আমদানি করেছে। কি আশ্চর্য! যে তুলো আমরা রপ্তানি করি, এখন তা আমদানি শুরু হয়ে গেছে ট্রাম্পের দেশ থেকে। যদি এই আমদানির অঙ্কটা 20,000 কোটিতে পৌঁছে যায়, তাহলে আমাদের তুলো চাষিদের কি হবে? এবার জেনে রাখুন তুলো কোন কোন রাজ্যে উৎপাদিত হয়। এগুলো হলো মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক। মানে প্রায় গোটা দেশেই। এই চুক্তিতে অ্যাডিশনাল প্রোডাক্ট নামে একটা শব্দের কথা আগেই বলেছি। সেটা এখনো কিন্তু কি তা আমরা জানি না। এই কথাটার মধ্যে কি লুকিয়ে আছে আরো বড় বিপদ? এর জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।